1906 সাল, জাপানের শিজুওকা প্রিফেকচারের এক ছোট্ট গ্রাম কোমিও। সেখানে এক কামারের ঘরে জন্ম নিলেন এক শিশু। ছেলেটির নাম রাখা হলো সোইচিরো। ছোটবেলা থেকেই তার রক্তে মিশেছিল মেশিনের প্রতি এক অদ্ভুত টান। গ্রামের মেঠো পথ দিয়ে যখনই কোনো মেশিন বা গাড়ি যাওয়ার শব্দ হতো, ছোট্ট সোইচিরো সব কাজ ফেলে দৌড়ে যেতেন। একদিন তিনি গ্রামের রাস্তায় এক অদ্ভুত দৃশ্য দেখলেন। ধুলো উড়িয়ে একটা কালো রঙের গাড়ি চলে যাচ্ছে। সেটা ছিল একটা ফোর্ড মডেল টি। সোইচিরো তখনও জানতেন না যে ওটা কি, কিন্তু সেই পোড়া তেলের গন্ধ আর মেশিনের শব্দ তাকে যেন জাদু মন্ত্রের মতো আচ্ছন্ন করে ফেলল। তিনি সেই গাড়িটার পেছনে দৌড়াতে শুরু করলেন। যতক্ষণ না গাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে গেল, ততক্ষণ তিনি দৌড়ালেন। সেদিন সেই ছোট্ট ছেলেটি মনে মনে ঠিক করে ফেলেছিলেন, একদিন তিনি নিজের হাতে এমন একটা মেশিন তৈরি করবেন। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, তা বাস্তবায়িত করা ততটাই কঠিন। সোইচিরোর পড়াশোনায় একদমই মন ছিল না। স্কুলের ধরা বাঁধা নিয়ম তার কাছে জেলখানার মতো লাগত। একবার তো তিনি বাবার সিল বা মোহর নকল করে রেজাল্ট কার্ডে সই করেছিলেন যাতে ধরা না পড়েন। 15 বছর বয়সে তিনি একটা ম্যাগাজিনে আর্ট সোকাই নামের একটা অটো রিপেয়ার শপের বিজ্ঞাপন দেখলেন। টোকিওতে চাকরির সুযোগ। তিনি আর দেরি করলেন না। পড়াশোনা ছেড়ে সামান্য কিছু কাপড় চোপড় নিয়ে তিনি টোকিও পাড়ি দিলেন। কিন্তু টোকিওতে গিয়ে তার স্বপ্নের বেলুনটা চুপসে গেল। তিনি ভেবেছিলেন তিনি সেখানে গিয়ে বড় বড় গাড়ির ইঞ্জিন খুলবেন, মেরামত করবেন। কিন্তু তাকে কাজ দেওয়া হলো মালিকের ছোট্ট বাচ্চাকে দেখাশোনা করার। ভাবুন একবার, যে ছেলেটা স্বপ্ন দেখছে ইঞ্জিনিয়ার হওয়ার, তাকে করতে হচ্ছে বেবি সিটিং। দিনের পর দিন তিনি সেই বাচ্চাটাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াতেন আর দূর থেকে ওয়ার্কশপের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি জানতেন সুযোগ একদিন আসবেই। অবশেষে 6 মাস পর মালিক তাকে গাড়ির চাকা খোলার অনুমতি দিলেন। সেই যে শুরু হলো, আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 1928 সালে তিনি নিজের গ্রামে ফিরে এসে আর্ট সোকাইয়ের একটা শাখা খুললেন। তিনি তখন একজন দক্ষ মেকানিক, কিন্তু তার মনের ভেতর সেই ছোটবেলার স্বপ্নটা তখনও বেঁচে ছিল। তিনি শুধু গাড়ি মেরামত করতে চান না, তিনি গাড়ি তৈরি করতে চান। 1936 সাল তিনি নিজের হাতে তৈরি একটা রেসিং কার নিয়ে অল জাপান স্পিড র্যালিতে অংশগ্রহণ করলেন। সেই রেসে তিনি প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালিয়ে রেকর্ড গড়েছিলেন। কিন্তু ফিনিশিং লাইনের ঠিক আগে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। তার গাড়িটা দুমড়ে মুচড়ে গেল। তিনি মারাত্মকভাবে আহত হলেন। তার মুখমণ্ডলে বেশ কয়েকটা হাড় ভেঙে গেল। বাম চোখটা প্রায় নষ্ট হতে বসেছিল। ডাক্তাররা তাকে বললেন রেসিং ছেড়ে দিতে। এই ঘটনাটা তাকে নতুন করে ভাবতে শেখালো। তিনি বুঝলেন অন্যের তৈরি পার্টস দিয়ে গাড়ি বানিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না, তাকে নিজের ম্যানুফ্যাকচারিং শুরু করতে হবে। 1937 সাল তিনি টোকাই সেইকি নামে নিজের কোম্পানি খুললেন। তার লক্ষ্য ছিল টয়োটার জন্য পিস্টন রিং তৈরি করা। তিনি দিনের পর দিন, রাতের পর রাত ল্যাবরেটরিতে কাটিয়ে দিতেন। তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তার স্ত্রী নিজের বিয়ের গয়না বিক্রি করে দিলেন স্বামীর এই পাগলামিকে সমর্থন করার জন্য। সোইচিরো তখন দেখতে অনেকটা ভিখারির মতো হয়ে গিয়েছিলেন। তার হাতে কালি, পোশাকে গ্রিজ আর চোখে মুখে ক্লান্তির ছাপ। কিন্তু তার জেদ ছিল পাহাড়ের মতো অটল। অবশেষে তিনি তার তৈরি স্যাম্পল নিয়ে টয়োটার কাছে গেলেন। টয়োটার ইঞ্জিনিয়াররা তার রিংগুলো পরীক্ষা করে দেখলেন এবং মুখের উপর বলে দিলেন এগুলো কোনো কাজের না। তাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ডের সাথে এগুলো মিলছে না। 50টা রিংয়ের মধ্যে মাত্র 3টে রিং তারা গ্রহণ করেছিল। এই অপমানটা ছিল তার জীবনের অন্যতম বড় ধাক্কা। স্কুলের ছাত্ররা, তার বন্ধুরা, এমনকি পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। সবাই বলল, তুমি একজন সাধারণ মেকানিক, তুমি কেন ইঞ্জিনিয়ারদের সাথে পাল্লা দিতে যাচ্ছ? কিন্তু সোইচিরো জানতেন তার জ্ঞানের অভাব আছে, কিন্তু চেষ্টার কোনো অভাব নেই। তিনি আবার স্কুলে ভর্তি হলেন। হোহামাৎসু টেকনোলজিক্যাল স্কুলে তিনি বয়স্ক ছাত্র হিসেবে ক্লাস করতে শুরু করলেন। ক্লাসে তিনি শিক্ষকদের নানা প্রশ্ন করে বিরক্ত করে তুলতেন।
তার উদ্দেশ্য ডিগ্রি নেওয়া ছিল না, তার উদ্দেশ্য ছিল নিজের ভুলের কারণ খুঁজে বার করা। দীর্ঘ 2 বছরের অক্লান্ত পরিশ্রম আর গবেষণার পর তিনি অবশেষে টয়োটার জন্য নিখুঁত পিস্টন রিং তৈরি করতে সক্ষম হলেন। টয়োটা তাকে কন্ট্রাক্ট দিল, কিন্তু ভাগ্য যেন তার সাথে ইঁদুর বিড়াল খেলা শুরু করল। তিনি যখন ফ্যাক্টরি তৈরি করার জন্য প্রস্তুত হলেন, ঠিক তখনই শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপান সরকার যুদ্ধের প্রয়োজনে সিমেন্ট এবং কংক্রিটের সরবরাহ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শুরু করল। সোইচিরোর ফ্যাক্টরি তৈরির স্বপ্ন আবার থমকে গেল। কিন্তু যার নাম সোইচিরো হোন্ডা, তিনি কি এত সহজে হার মানবেন? তিনি তার দলের লোকদের নিয়ে নতুন এক পদ্ধতিতে কংক্রিট তৈরি করার উপায় আবিষ্কার করলেন। তারা নিজেরাই সিমেন্ট বানিয়ে ফ্যাক্টরি দাঁড় করালেন। উৎপাদন শুরু হলো, কিন্তু কিছুদিন পরেই আমেরিকার বোমারু বিমানগুলো জাপানের আকাশ ছেয়ে ফেলল। তার সাধের ফ্যাক্টরির ওপর বোমা পড়ল। ফ্যাক্টরির একটা বড় অংশ ধ্বংস হয়ে গেল। সোইচিরো তখন তার কর্মীদের বললেন, বিমানগুলো যখন আক্রমণ করে তখন তারা কিছু গ্যাসোলিনের ক্যান নিচে ফেলে দেয়। তোমরা ওগুলো সংগ্রহ করো, ওগুলো আমাদের কাঁচামাল হিসেবে কাজে লাগবে। ভাবুন, মানুষটা কতটা পজিটিভ হলে ধ্বংসস্তূপের মধ্যেও সুযোগ খুঁজতে পারেন। কিন্তু প্রকৃতির আঘাত তখনও বাকি ছিল। 1945 সালে মিকাওয়া ভূমিকম্পে তার ফ্যাক্টরি পুরোপুরি মাটির সাথে মিশে গেল। এবার আর তার কিছুই করার ছিল না। তিনি তার হাতে থাকা পিস্টন রিং তৈরির প্রযুক্তি টয়োটার কাছে বিক্রি করে দিলেন মাত্র 4,50,000 ইয়েনে। সেই টাকা দিয়ে তিনি 1 বছরের জন্য ছুটি নিলেন এবং বাড়িতে বসে হুইস্কি বানিয়ে বন্ধুদের খাওয়াতে শুরু করলেন। সবাই ভাবল সোইচিরো হোন্ডা শেষ। যুদ্ধ শেষ হলো। জাপান তখন এক ধ্বংসস্তূপ। দেশের অর্থনীতি ধুলোয় মিশে গেছে। পেট্রোল বা জ্বালানির অভাবে গাড়ি চলছে না। মানুষ মাইলের পর মাইল পায়ে হেঁটে বা সাইকেলে করে যাতায়াত করছে। একদিন সোইচিরো তার বাড়িতে বসেছিলেন। তার চোখ পড়ল তার স্ত্রীর সাইকেলটার দিকে। হঠাৎ তার মাথায় এক বিদ্যুৎ খেলে গেল। তার কাছে যুদ্ধের সময়কার একটা ছোট্ট জেনারেটর ইঞ্জিন পড়েছিল। তিনি ভাবলেন, এই ইঞ্জিনটা যদি সাইকেলের সাথে লাগিয়ে দেওয়া যায়। তিনি সাথে সাথে কাজে লেগে পড়লেন। তৈরি হলো এক অদ্ভুত দর্শন বাহন। তিনি এর নাম দিলেন বাটা বাটা, কারণ ওটা চলার সময় ঠিক এরকমই শব্দ করত। তার এই নতুন আবিষ্কার মানুষ লুফে নিল। তার কাছে প্রতিদিন শত শত অর্ডারের রিকোয়েস্ট আসতে শুরু করল। কিন্তু সমস্যা হলো, ইঞ্জিন তো শেষ। এখন নতুন ইঞ্জিন বানানোর মতো টাকা বা কাঁচামাল কিছুই তার কাছে নেই। তিনি তখন এক দুঃসাহসী পদক্ষেপ নিলেন। তিনি জাপানের প্রায় 18,000 সাইকেল দোকানের মালিককে ব্যক্তিগতভাবে চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি তাদের অনুরোধ করলেন তাকে সামান্য কিছু টাকা দিয়ে সাহায্য করতে, যাতে তিনি এই নতুন বাহনটি তৈরি করে জাপানের যোগাযোগ ব্যবস্থায় এক বিপ্লব আনতে পারেন। তার এই আন্তরিক আবেদনে সাড়া দিয়ে প্রায় 5,000 দোকান মালিক তাকে টাকা পাঠালেন। সেই পুঁজি নিয়ে 1948 সালে তিনি প্রতিষ্ঠা করলেন হন্ডা মোটর কো। এর পরের ইতিহাস আমাদের সবার জানা। তিনি তৈরি করলেন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত মোটরসাইকেল সুপার কাব। তিনি গাড়ি তৈরির জগতেও প্রবেশ করলেন এবং ফেরারি বা ল্যাম্বরগিনির মতো কোম্পানির সাথেও পাল্লা দিলেন ফর্মুলা 1 রেসিং ট্র্যাকে। আজ যখন আপনি রাস্তায় কোনো হন্ডা গাড়ি বা বাইক দেখেন, তখন কি একবারও মনে হয় এর পিছনে লুকিয়ে আছে একজন স্কুল পালানো ছেলের গল্প, একজন মেকানিকের গল্প যাকে টয়োটা রিজেক্ট করেছিল, একজন মানুষের গল্প যার ফ্যাক্টরি বোমায় পুড়ে গিয়েছিল, ভূমিকম্পে ধসে গিয়েছিল? সোইচিরো হোন্ডা আমাদের শিখিয়ে গেছেন, সাফল্য মানে শুধু জিতে যাওয়া না। সাফল্য মানে হলো পড়ে গিয়েও ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ানো। তিনি বলতেন, আমার সাফল্যের পেছনে আছে 99% ব্যর্থতা। বন্ধু, আপনার জীবনেও হয়তো এখন খারাপ সময় চলছে। হয়তো আপনি চাকরি পাচ্ছেন না, ব্যবসায় লস করছেন বা প্রিয় মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন। মনে হচ্ছে সব শেষ। কিন্তু বিশ্বাস করুন, এটাই শেষ নয়। সোইচিরো হোন্ডা যদি তার জীবনের সব কিছু হারিয়ে আবার শূন্য থেকে শুরু করে বিশ্বজয় করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আপনার সমস্যা কি বিশ্বযুদ্ধের চেয়েও বড়? আপনার সমস্যা কি ভূমিকম্পের চেয়েও ভয়াবহ? নিশ্চয়ই না। তাহলে আজই, এখন থেকেই নতুন করে শুরু করুন।
মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর ততটাই কাছে আসে।